চলুন তাহলে শুরু করছি আজকের ক্লাস। আমরা খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার এবং বোঝার মতো চ্যাপ্টার আর কি। তো আজকের ক্লাসে আমরা যে জায়গাটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি সূচক এবং করণী, যাকে আমরা ইংরেজিতে কি বলছি, ইংরেজিতে আমরা সূচককে কি বলি, সূচককে আমরা ইংরেজিতে বলি হচ্ছে ইন্ডিসেস, আর আমরা করণীকে ইংরেজিতে কি বলছি, করণীকে ইংরেজিতে বলছি হচ্ছে সার্জ। তাহলে সূচক ও করণী, সার্জ অ্যান্ড ইন্ডিসেস, এই হচ্ছে আজকের আমাদের চ্যাপ্টার। তাহলে সবার প্রথমে আপনাদের জানতে হবে এই যে সূচক করণী জিনিসটা কি আর কি, তাই না? সার্জ অ্যান্ড ইন্ডিসেস জিনিসটা কি? দেখুন এই দুটো কিন্তু আলাদা আলাদা চ্যাপ্টার। আপনারা যদি বই দেখেন সেখানে সূচক একটা চ্যাপ্টার, করণী একটা চ্যাপ্টার, কিন্তু আমাদের কম্পিটিটিভের জন্য সেভাবে আলাদা করে পড়া লাগে না। আমাদের যেহেতু কম্পিটিটিভকে টার্গেট করে আমরা পড়ছি, তো সেহেতু আমাদের যতটুকু দরকার সেই জায়গাগুলোকে নিয়েই আমরা চলবো। কেমন? তো এখানে সূচক ও করণী এই যে জায়গাটা বোঝার জন্য আমাদের যে জায়গার একটু সাহায্য নিতে হবে সেটা হচ্ছে কোন একটা সংখ্যাকে আমি যখন গুণ করি, কোন একটা সংখ্যাকে আমি যখন গুণ করি, যেমন মনে করুন কোন একটা সংখ্যাকে আমি গুণ করছি, মনে করুন সংখ্যাটা হচ্ছে 7, এই 7কে আমি গুণ করছি, তাহলে 7 ইন্টু 7, 7কে 2বার গুণ করলাম, 7কে 3বার গুণ করলাম, 7কে 4বার গুণ করলাম, এভাবে করতে করতে মনে করুন 7কে আমি 40বার গুণ করলাম, 40বার গুণ করলাম। কতবার গুণ করলাম? 40বার গুণ করলাম। তাহলে এই যে 7, এই 7কে আমি গুণ করতে করতে কতবার গুণ করলাম? 40বার গুণ করলাম, তাই না? এবার এই যে আমি 7কে 40বার গুণ করছি, এটাকে যদি আমরা সেই ছোটোবেলায় 3-4 যে ভাষা, সেখানে যদি আমরা লিখতে যাই এভাবেই লিখতে হবে আমাকে, যে 7 ইন্টু 7 ইন্টু 7 ইন্টু 7 ইন্টু 7, এভাবে আমাদের 40 পর্যন্ত লিখতে হবে। কিন্তু পরবর্তীকালে গিয়ে এই যে সূচক ও করণীর মধ্যেই পড়ে যে 7 40বার গুণ আকারে আছে, মানে 7কে তুমি এইভাবে লেখো যে 7 তার পাওয়ারে 40। এবং এটা দেখুন এর আগেও আমি বলেছি যে কারোর পাওয়ারে যদি মানে যে সংখ্যা থাকবে সেটা হচ্ছে সেই সংখ্যাটি ততবার গুণ আকারে আছে। যেমন আমরা দেখবেন স্কোয়ার কিউবে গিয়েও পড়েছি, কি পড়েছি, এই একটা কথা পড়েছি যে 2-এর মাথায় 1 মানে কি, 2-এর মাথায় 1 মানে হচ্ছে 2, 2-এর মাথায় 2 মানে কি, 2-এর মাথায় 2 মানে হচ্ছে কি 2 2বার গুণ আকারে আছে, তার মানে কত? 4। 2-এর মাথায় 3 মানে কত? 2-এর মাথায় 3 মানে হচ্ছে 2 3বার গুণ আকারে আছে, তার মানে 8, তাই না? তাহলে এই যে 7, এই 7-এর পাওয়ারে কত রয়েছে? 7-এর পাওয়ারে রয়েছে 40, তাই তো? তার মানে কি? তার মানে 7 40বার গুণ আকারে আছে। কতবার গুণ আকারে আছে? 40বার গুণ আকারে আছে এই 7। এখন প্রশ্ন হচ্ছে এই যে মূল যে সংখ্যাটা, মূল সংখ্যাটা কত? মূল সংখ্যাটা তো 7, তাই না? এবং তার উপরে যেটা রয়েছে সেটা হচ্ছে কি এই মূল সংখ্যাটার পাওয়ার, তাই না? তাহলে এই মূল সংখ্যাটাকে আমরা কি বলছি? এই মূল সংখ্যাটাকে আমরা বলি বেস। কেমন? মূল সংখ্যাটাকে আমরা কি বলছি? বেস। এবং এই মূল সংখ্যাটার মানে উপরে যেটা থাকে সেটাকে আমরা কি বলছি? সেটাকে আমরা বলছি হচ্ছে পাওয়ার, পাওয়ার বা ঘাত। সেটা আমরা প্রত্যেকেই জানেন আর কি, তাই না? তো এই মূল যে সংখ্যাটা এটাকে আমরা কি বলছি? বেস। এবং মূল সংখ্যার উপরে যেটা থাকে সেটাকে আমরা কি বলছি? পাওয়ার বা ঘাত। এবং এই সূচক ও করণী করতে গেলে এই এই ছোট ছোট জিনিসগুলো আপনাদের জানতে হবে। কেমন? এরপরে মনে করুন একটা সংখ্যায় এক্স, এক্সের কিউব, এক্সের কিউব মানে আমরা কি বুঝি বলুন তো? এক্সের কিউব মানে x x into x into x একদম এক্সের তিনবার এক্সের কিউব মানে হচ্ছে এক্স তিনবার ইন্টু এক্স ইন্টু এক্স, তাই তো? এক্স ইন্টু এক্স ইন্টু এক্স, এর মানেই হচ্ছে এক্সের কিউব। এবার সংখ্যাটা যদি এরকম থাকে 3x, তাহলে x প্লাস x plus x প্লাস x plus প্লাস x যোগ আছে। একদম, তার মানে 3টে এক্স যোগ আকারে আছে। এক্সের কিউব মানে কি? এক্সের কিউব মানে হচ্ছে 3টে এক্স গুণ আকারে আছে, আর যখন 3x লেখা থাকবে, ঠিক আছে, তখন 3টে এক্স কীভাবে আছে? তখন আমরা বলবো যে 3টে এক্স এইভাবে আছে, এক্স যোগ এক্স যোগ এক্স। কেমন? এরপরে এই ছোট ছোট জিনিসগুলোই আপনাদের ক্যালকুলেশনে লাগবে, কেননা সূচক এবং করণের অঙ্কে দেখবেন ওই ভাষার অঙ্ক নেই, তাই না? ভাষার অঙ্ক কি আছে? ভাষার অঙ্ক কিন্তু সূচক ও করণীতে নেই। সেখানে কি রয়েছে? শুধুই ক্যালকুলেশন,
তাই না? তা সেই ক্যালকুলেশন করার জন্য এই ছোট ছোট জিনিসগুলো আপনাদের জানতে হবে। ক্লাসটা শেষ পর্যন্ত করুন, দেখুন কত রকম ক্যালকুলেশন আমরা শিখব। মানে এই ক্যালকুলেশনগুলো পুরোটা শিখে নিলে তারপর আপনাদের সূচক এবং করণী থেকে যে কোনো ধরনের অঙ্কই আপনারা করতে পারবেন। কেমন? তাহলে এক্স এর কিউব মানে কি? এক্স এর কিউব মানে হচ্ছে এক্স 3বার গুণ আকারে থাকবে। আর 3x মানে কি? 3x মানে হচ্ছে কি এক্স 3বার যোগ আকারে আছে, তাই তো? আচ্ছা, এইবার বলুন 4-এর মাথায় 1, 4-এর মাথায় 1 মানে কত? 4। 4-এর মাথায় 2 মানে কত? 16। 4-এর মাথায় 3 মানে কত? 64। এগুলো আপনারা জানেন যে 4-এর মাথায় 1 মানে 4, 4-এর মাথায় 2 মানে 16, 4-এর মাথায় 3 মানে কত? 4-এর মাথায় 3 মানে হচ্ছে 64, তাই না? একটু আগে আমি বললাম 4-এর মাথায় 1 মানে 4 একবার গুণ আকারে আছে, 4-এর মাথায় 2 মানে 4 2বার গুণ আকারে আছে, 4-এর মাথায় 3 মানে 4 3বার গুণ আকারে আছে। যে মূল যে সংখ্যাটা এটাকে কি বলছি আমরা? বেস বলছি। আর এর উপরের যে সংখ্যাটা রয়েছে সেটাকে আমরা পাওয়ার বা ঘাত বলছি। এইবার মনে করুন 4-এর মাথায় যদি 0 থাকে তাহলে তার মান কি হবে? 4-এর মাথায় যদি 0 থাকে 1 হবে। 1 হবে তো। অন হবে। তাহলে 4-এর মাথায় যদি 0 থাকে তাহলে তার মান অবশ্যই অন হবে। কেমন? তাহলে এই জায়গাটা একটু নোট বলে লিখে রাখবেন যে সে যে সংখ্যাই হোক না কেন, কেমন, সে যে সংখ্যাই হোক সেই সংখ্যার পাওয়ার যদি 0 হয় তাহলে সেই সংখ্যার মান অবশ্যই কি হবে? 1 হবে। তাহলে এখানে লিখবেন নোট নোট হ্যালো বলে। হ্যাঁ বলুন। স্যার, এটা কি করে হচ্ছে একটু যদি ডিটেলস বলতেন ভালো হতো। আচ্ছা দাঁড়ান, আমি এখানে লিখে দিই। তো নোট বলে এখানে লিখবেন যে কোনো সংখ্যার পাওয়ারে কোনো সংখ্যার পাওয়ারে 0 থাকলে তার মান কি হবে? তার মান অবশ্যই 1 হবে। আচ্ছা, এটা কি করে হচ্ছে? ঠিক আছে, এর পরের চ্যাপ্টারের জন্য একটু ওয়েট করুন। এর পরের চ্যাপ্টার রয়েছে আমাদের বীজগাণিতিক সূত্রের প্রয়োগ, সেখানে আমরা এই জায়গাটা একটু আলোচনা করব আর কি। কেমন? 4-এর পাওয়ারে মানে যে কোনো সংখ্যার পাওয়ারে যদি 1 থাকে, এই 0 যদি থাকে তাহলে তার মান 1 কি করে হচ্ছে। কেমন? চলুন এরপরে মনে করুন কোন একটা সংখ্যা, আমি এখানে একটা সংখ্যা বলছি, যেমন আমি বললাম এখানে 3/5 এই হচ্ছে একটা সংখ্যা। কেমন? 3/5 এই হচ্ছে একটা সংখ্যা। এর পাওয়ারে মনে করুন -2 রয়েছে। পাওয়ারে কি রয়েছে? পাওয়ারে রয়েছে -2। এবার আপনি এরকম যদি কোনো জায়গায় ক্যালকুলেশনে যদি দেখতে পান যে এরকম একটা সংখ্যা রয়েছে আপনার, এবং এই সংখ্যাটার পাওয়ারে কি রয়েছে? -2 রয়েছে। এতক্ষণ তো আমরা মাইনাসের কোনো গল্প পড়িনি, তাই না? সেখানে সবই পজিটিভ পড়েছি। কেমন? আচ্ছা, এখানে আর একটা কথা আমি বলে দিই, এখানে তো অনেকেই নতুন আছেন আর কি, আগের ক্লাসগুলো করেননি। তো এখানে যদি কোনো জায়গায় যদি বুঝতে অসুবিধা হয়, দরকার নেই, ছেড়ে দেবেন। কেমন? ছেড়ে দেবেন, আমরা আসবো আর কি প্রথম থেকে, একদম সেই যোগ বিয়োগ থেকে একটা একটা করে আসবো। কেমন? ওই ধারণাগুলো আস্তে আস্তে ক্লিয়ার হতে 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 দেখবেন এই জায়গায় এসে সেই ধারণাগুলো আরও স্পষ্টভাবে বোঝা যাবে। কেমন? তো কোনো জায়গায় বুঝতে একটু চাপ মনে হলে ছেড়ে দেবেন, যারা নতুন আছেন। তো এখানে দেখুন একটা সংখ্যা রয়েছে 3/5, তার পাওয়ারে কি রয়েছে? তার পাওয়ারে রয়েছে -2। কেমন? এবার -2 থাকলে আপনি এর সমাধানটা কি করে করবেন? তখন আপনাকে এর সমাধান কি করে করতে হবে? এই যে মূল যে সংখ্যাটা রয়েছে, এই মূল সংখ্যাটার যে লব এবং হর রয়েছে এটাকে উল্টে দিতে হবে। এই মূল সংখ্যাটার লব এবং হরকে যদি উল্টে দেন তাহলে আপনার যে মাইনাস, সেই মাইনাস সাইন কি হয়ে যাবে? কেটে যাবে। কেমন? এগুলো কয়েকটা মুখস্থ জিনিস, ডিরেক্ট মুখস্থ করে নেবেন, কারণ আমাদের ক্যালকুলেশানে এগুলো লাগবে। তাহলে এটাকে আমরা তখন এই মাইনাস সাইন থেকে ওঠানোর জন্য আমরা কি করব? ওঠানোর জন্য আমরা করব হচ্ছে 5/3 তার পাওয়ার 2। কেমন? যদি এরকমটা থাকে 5 তার পাওয়ারে থাকলো কত? -2। তাহলে এটা কিভাবে করবেন? দেখুন 5 এখানে আছে, তার মানে 5 কিন্তু একা থাকে না। তাহলে 5-এর নিচে কি রয়েছে? 5-এর নিচে নিশ্চয়ই 1 আছে, তাই না? তাহলে এটাকে তখন আমরা ক্যালকুলেশনের জন্য মাইনাস সাইন আপনাকে সবার প্রথমে ওঠাতে হবে।
তাই না? তাহলে মাইনাস সাইন ওঠানোর জন্য লব এবং হরকে উল্টে দিতে হবে, ধরে উল্টে দিন। তাহলে 1/5 তার পাওয়ারে হচ্ছে 2। এই হচ্ছে একটা জায়গা আপনাদের। পরবর্তীতে রুট 125। আচ্ছা, রুট 125 নয়, মনে করুন রুট 64। কত লিখলাম এখানে? রুট 64। কেমন? এই যে আমি রুট 64 এখানে লিখলাম, এই রুট 64কে আমরা এইভাবেও লিখতে পারি। কিভাবে লিখতে পারি? যে 64 তার মাথায় 1/2, এইভাবে আমরা লিখতে পারি। এই দুটো দেখতে আলাদা হলেও এদের যে রূপ একই। কেমন? 64 এর যদি কিউব রুটের যদি কথা বলি, 64 এর কিউব রুট, এটাকে আমরা কিভাবে লিখতে পারি? 64 তার পাওয়ারে 1/3। ঠিক এভাবে যদি আবার থাকে 64, এখানে থাকে যদি 4, তাহলে আমরা এটাকে কিভাবে লিখব? 64 তার পাওয়ারে 1/4। মানে এই যে দুটো রূপ, এই দুটো রূপই একই রূপ। আমাদের ক্যালকুলেশনের সুবিধার জন্য যখন যেমন দরকার সেভাবে আমাদেরকে জায়গাগুলোকে তৈরি করতে হবে। কেমন? বলুন, এই দুটো জায়গা ক্লিয়ার হলো? হ্যালো স্যার। হ্যাঁ বলুন। হ্যালো, শুনছেন? হ্যাঁ বলুন। হ্যাঁ স্যার, 64/1/2 কেমন হলো স্যার, একটু বলেছে? বুঝলাম না, একবার বলুন স্যার। রুট 64 যে করলেন 64/2 হুম। যেটা করলেন স্যার, আচ্ছা, এখানে কিভাবে হলো ওটা কোনো বললেন? জায়গায়, ঠিক আছে, আমি এটাই বোঝাতে চাইলাম, কোনো জায়গায় যদি মনে করুন এরকম থাকলো যে 64/1/2, এরকমটা যদি থাকে 64 তার পাওয়ারে 1/2 রয়েছে। দেখুন, আমি যখন প্রথম করিয়েছিলাম তখন একটা কথা আমি বলেছিলাম যে এই পাওয়ারে যখন 2 থাকবে তখন এই মানে 1/2 যখন থাকবে তখন এই 2টাকে ভেতরে নিয়ে আসবেন। ভেতরে নিয়ে আসলে কি হয়ে যাবে? রুট হয়ে যাবে। কেমন? অর্থাৎ আমি এখানে এটাই বলতে চাইছি যে কোনো অঙ্কে, সে যে অঙ্কই হোক, মনে করুন এখানে থাকলো 8, কেমন? 8-এর পাওয়ারে থাকলো 1/2। এবার 8-এর পাওয়ারে 1/2 থাকা মানে আপনি এর ক্যালকুলেশন কিভাবে করবেন? এটা কি পূর্ণ আকারে আছে? এটা তো একটা পূর্ণ আকারে নেই, তাই না? 8-এর পাওয়ারে কি রয়েছে? না 1/2 রয়েছে। এই 8-এর পাওয়ারে 1/2 যা, এই 8-এর রুটও একই। কেমন? জাস্ট মুখস্থ করে নিন। স্যার লাইনটা কেটে গেল, আবার বলুন। যে কোনো সংখ্যার, মনে করলাম এখানে 5 রয়েছে, 5-এর পাওয়ারে রয়েছে 1/2। 5-এর পাওয়ারে 1/2 থাকা মানে, দেখুন, 5-এর পাওয়ারে 1/1 থাকা মানে এটা 5, 5-এর পাওয়ারে 2 থাকা মানে এটা হচ্ছে কি 25, 5-এর পাওয়ারে 3 থাকা মানে কত? 125। এবার এই 5-এর পাওয়ারে যদি হাফ থাকে, 5-এর পাওয়ারে যদি হাফ থাকে তাহলে এর মানে কি? 5-এর পাওয়ারে হাফ থাকে মানে হচ্ছে এই 5-এর রুট 5। কেমন? তো এরকমই যে কোনো সংখ্যার পাওয়ারে যদি এরকম থাকে তাহলে 5-এর পাওয়ারে হাফ থাকা মানে রুট 5। কেমন? যদি 6-এর পাওয়ারে যদি হাফ থাকে তাহলে এর মান কি? রুট 6। হ্যাঁ, 7-এর পাওয়ারে যদি 1/2 মানে 1/2 থাকে তাহলে এর মান হচ্ছে রুট 7। কেমন? এবার আমাকে বলুন তো তাহলে, 7-এর পাওয়ারে 1/3 থাকলে এটা এটা কার সমান হবে? এর মানটা কার সমান হবে? 7-এর পাওয়ারে 1/3 থাকলে 3√7 3√7 কিউব রুট 7। একদম কিউব রুট 7। কিউব রুট 7। কেমন? বলুন, জায়গাটা ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার, ঠিক আছে। তার রুট 64 মানে 1/2। হ্যাঁ, রুট 64 মানে 1/2। যেমন আমরা পড়েছিলাম না ভগ্নাংশের ক্ষেত্রে, যে অপ্রকৃত ভগ্নাংশ এবং মিশ্র ভগ্নাংশ দেখতে আলাদা, তাই না? কিন্তু এদের যে মানে দেখতে আলাদা হলেও এদের যে অন্তর্নিহিত যে অর্থটা সেটা একই আর কি। কেমন? তো এটা হচ্ছে সেই একই ব্যাপার। স্যার এই চ্যাপ্টারটার নাম কি? আমি একটু পরে জয়েন হলাম। এই চ্যাপ্টারটার নাম হচ্ছে সূচক ও করণী। চলুন এরপর
মনে করুন এখানে 5 রয়েছে, 5-এর পাওয়ারে 2 রয়েছে, তাহলে 5-এর পাওয়ারে 2 থাকা মানে কত? 25। 25। 5-এর পাওয়ারে 2 থাকা মানে হচ্ছে 25। এটা তো আমরা জানি 5-এর পাওয়ারে 2 থাকা মানে হচ্ছে 25, তাই না? এবার মনে করুন 5-এর পাওয়ারে 2, এদের পাওয়ারে মনে করুন আবার 2 আছে, তাহলে এর মান কত হবে? 5 এর পাওয়ারে 5 টু দি পাওয়ার 4। 625। হ্যাঁ, 625। তাহলে এর মান কত হবে? এর মান তখন আমরা কি 5 করব, এই যে পাওয়ার যে দুটো রয়েছে, পাওয়ারের পাওয়ার যদি থাকে তখন এই পাওয়ারের পাওয়ার দুটোকে কি করব, মানে পাওয়ারের ওপর যদি পাওয়ার থাকে তখন আমরা কি করব, সেটাকে গুণ করব। পাওয়ারের পাওয়ার থাকলে সেটিকে গুণ করব, তাই তো? আবার এভাবেও দেখতে পারেন 5-এর স্কোয়ার মানে কত? 25, তাহলে 25-এর স্কোয়ার কত? 625, তাই না? এবার এটাকেও যদি আমরা দেখি 5-এর পাওয়ার 4, 5-এর পাওয়ার 4 মানে কত? 5 4 বার গুণ, 625। তাহলে 5কে যদি আমরা 4 বার গুণ করি তাও আমরা 625ই পাবো। জায়গাটা বোঝা গেল? বলুন, যদি কোনো অঙ্কে আমরা যদি দেখি যে পাওয়ারের পাওয়ার রয়েছে, বেস তো একটাই থাকবে, তাই না? সেখানে যদি দেখি পাওয়ারের পাওয়ার থাকছে তখন আমরা কি করব, সেটাকে পাওয়ারের পাওয়ারটাকে ধরে গুণ করব। কেমন? পাওয়ারের পাওয়ারটাকে ধরে গুণ করব। তাহলে আরও একটা দিচ্ছি, বলুন তো কত হবে? 6, তার পাওয়ারে রয়েছে 3 এবং তাদের পাওয়ারে রয়েছে আবারও 3, তাহলে এটার আনসারটা কি হবে? 6 to the power 9। 6 6 টু to দি the পাওয়ার power 9। 9। 6 টু দি পাওয়ার 9, আমরা পাওয়ারের পাওয়ার পেলেই সেটাকে কি করব, গুণ করব, তাহলে 6 টু দি পাওয়ার 9। কেমন? এইবার এই জায়গাতেই আর একটা সমস্যা আপনাদের হয়, সেটা কি, মনে করুন এরকমটা থাকলো, তিন, তার পাওয়ারে রয়েছে 2 এবং তাদের পাওয়ারে রয়েছে 4, বলুন তো এটার আনসারটা কত হবে? টু দি পাওয়ার 3 to 6। the power 8। 3 টু দি পাওয়ার সরি 8, 8, সরি 8। 8 or 6 কোন? হ্যাঁ, 3 টু দি পাওয়ার 8, তাই তো? আচ্ছা, আর একটা আমি লিখছি, 3 তার পাওয়ারে রয়েছে 2, তার পাওয়ারে রয়েছে আবার 4, বলুন এটার আনসারটা কী হবে? সেমই হবে স্যার। স্যার 9 টু দি পাওয়ার 4। না স্যার, 9 টু দি পাওয়ার 4। 9 টু দি পাওয়ার 4। 4। 9 টু দি পাওয়ার 4 হবে? একটু ভেবে দেখুন। স্যার ওটা তো ব্র্যাকেটের মধ্যে আছে নাকি? না, এখানে ব্র্যাকেট ট্যাকেট কিছুই নেই। 3 টু দি পাওয়ার 8 হবে এটা। সরি 3 টু দি পাওয়ার না, 16। এবার এখানে দেখুন, এখানে যখন ওই ব্র্যাকেটের মধ্যে রাখা হবে না তখন আমরা কি করব, তখন আমরা করব যেটা, সেটা হচ্ছে এই উপর থেকে স্যার আসবো, 3 to the power 64 নাকি? ঠিক আছে? তখন আমরা কি 16 স্যার, করব, 3 টু দি পাওয়ার 16। হ্যাঁ একদম, তখন আমরা কি করব, উপর থেকে আসবো। তাহলে 4-এর স্কোয়ার কত বলুন? 4-এর স্কোয়ার হচ্ছে 16, তাই না? তাহলে 3 টু দি পাওয়ার 16, যদি এটা এই জায়গাটা আমাদের লাগে না তবু আমি ডিফারেন্সটা বললাম, আপনাদের লাগবে হচ্ছে এইটুকু। কেননা এর যদি সিলেবাস যদি দেখেন, আপনারা ম্যাথামেটিক্সে যারা মাস্টার্স করেছেন, এমএ করেছেন, তো সেখানে দেখুন এর যে সিলেবাস প্রচুর আর কি, অনেক রয়েছে এখানে। তো সেখানে আমাদের কম্পিটিটিভ, বলুন স্যার। জি স্যার। স্যার 3 টু মানে 16 ওটা বুঝতে পারলাম না। এখানে যদি এই ব্র্যাকেটটা যদি না দেওয়া থাকে, দেখুন এটা বুঝতে পেরেছেন, আগেরটা বুঝতে পেরেছেন, এটা হ্যাঁ স্যার, আগেরটা বুঝতে পেরেছি, ওটা গুণ করতে হবে। হ্যাঁ গুণ করতে হবে পাওয়ারের পাওয়ার থাকলে, কিন্তু এখানে দেখুন, এখানে যখন এই ব্র্যাকেটটা যখন এখানে দেওয়া থাকবে না তখন এটাকে উপর থেকে নিয়ে আসবেন, উপর থেকে ক্যালকুলেশনটা করবেন। 4-এর স্কোয়ার কত? 4-এর স্কোয়ার হচ্ছে 16, তাহলে 3-এর পাওয়ার হবে এর 16। জাস্ট আপাতত এই জিনিসটা আপনাদের লাগবে না। স্যার বলুন। ওখানে তো এরকম বলতে পারে কি 3 টু দি পাওয়ার 2 আছে আর 2 এর উপরে 4 আছে পাওয়ারে, তাহলে 2 এর পাওয়ারে 4 মানে হচ্ছে 16, তো 3 টু দি পাওয়ার 16 এভাবেও তো বলা যায়। হ্যাঁ, এভাবে বলা যায়। চলুন এরপরে, এখানে আমি একটা কথা লিখছি যে সূচক ও করণী অঙ্ক করার সময়
কোনো ক্যালকুলেশানে বেস একই থাকলে, জিনিসগুলো একটা একটা করে খাতায় লিখে নেবেন, যেভাবে যেভাবে লেখা হচ্ছে জিনিসগুলোকে একটা একটা করে লিখে নেবেন, কেননা এরপরে ক্যালকুলেশানে এই জায়গাগুলোই আপনাদের দরকার হবে। কেমন? কোনো ক্যালকুলেশানে আচ্ছা, লেখাগুলো কি ছোট ছোট হয়ে যাচ্ছে? ঠিক আছে স্যার। আচ্ছা, কোনো ক্যালকুলেশানে বেস একই থাকলে, বেস কোনো ক্যালকুলেশানে বেস একই থাকলে বেসকে কমন নিয়ে পাওয়ারগুলোকে যোগ করতে হবে। বেসকে কমন নিয়ে পাওয়ারগুলোকে যোগ করতে হবে। পাওয়ারগুলোকে কি করতে হবে? যোগ করতে হবে। আমি উদাহরণ দিচ্ছি, মনে করুন এরকমটা থাকলো এক্স, এক্সের পাওয়ারে থাকলো মনে করুন 4 ইন্টু এক্স এর পাওয়ারে থাকলো মনে করুন 3। তার মানে কি, এখানে এক্স 4 বার গুণ আকারে আছে, এইভাবে আছে, এক্স এখানে 4 বার গুণ আকারে আছে, আর এখানে এক্স কি আছে? এখানে এক্স 3 বার গুণ আকারে আছে। তার মানে কি হবে? এখানে 4টে এক্স আর এখানে 3টে এক্স, তাহলে এর আনসারটা কি হবে? x টু দি পাওয়ার 7। তাহলে এখানে আমরা করলামটা কি? এই যে ক্যালকুলেশনে দেখুন বেসটা একই ছিল, তাই না? তাহলে বেসটাকে আমরা কমন নিলাম, বেসটাকে কমন নিয়ে এই যে পাওয়ার দুটো ছিল এই পাওয়ার দুটোকে আমরা যোগ করে দিলাম। তাহলে এখানে আমি সেটাই বলেছি যে কোনো ক্যালকুলেশনে বেস একই থাকলে বেসকে কমন নিয়ে পাওয়ারগুলোকে যোগ করে দিতে হবে। যেমন আমি উদাহরণ দিয়ে বলছি, মনে করুন 2 এর পাওয়ার রয়েছে 4 ইন্টু 2 এর পাওয়ার রয়েছে 5, 2 এর পাওয়ার রয়েছে 4 আর 2 এর পাওয়ার রয়েছে 5। এর মানে কি? এর মানে হচ্ছে 2 4 বার গুণ আকারে আছে, তারপরে 2 5 বার গুণ আকারে আছে, তাই না? তাহলে 2 4 বার গুণ আকারে আছে আর এখানে 2 5 বার গুণ আকারে আছে। তাহলে বেস দেখুন, এখানে বেসটা কি একই? তাহলে আমরা বেস দেখতে পাচ্ছি, বেসটা হচ্ছে একই। তাহলে বেসটাকে কমন নিন এবং পাওয়ার যে দুটো রয়েছে পাওয়ার দুটোকে যোগ করে দিন। তাহলে 4 আর 5 কত? 4 আর 5 হচ্ছে 9। তাহলে এর আনসারটা কত হবে? এর আনসারটা হবে 2 এর পাওয়ার হচ্ছে 9। কেমন? বা এটাকেও আপনি ক্যালকুলেশন করে দেখতে পারেন। 2 এর পাওয়ার কত হচ্ছে? 2 এর পাওয়ারে 4 আছে মানে কত? 16। আর এখানে রয়েছে কত? 32। এই দুটোকে গুণ করুন এবং এই 2কে 9 বার গুণ করুন, সে একই ব্যাপার, সেটাই আসবে আর কি, তাই না? তাহলে আমরা এখানে কি বললাম? কোনো ক্যালকুলেশনে বেস যদি একই থাকে তাহলে বেসকে কমন নেব এবং পাওয়ারগুলোকে কি করব? যোগ করব। দেখুন এইটুকু ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। এরপরে কি বলবো? এরপরে আমরা বলবো যে সূচক ও করণীর অঙ্ক করার সময় বেস আলাদা এবং পাওয়ার যদি একই থাকে তখন আমরা কিভাবে ক্যালকুলেশনটা করব? যে বেস আলাদা, যদি বেস আলাদা এবং পাওয়ার যদি একই থাকে, বেস আলাদা এবং পাওয়ার যদি একই থাকে, যদি বেস আলাদা এবং পাওয়ার যদি একই থাকে তাহলে সেখানে আমরা কি করব? সেখানে বেসটাকে গুণ করব, বেস গুণ এবং পাওয়ার কমন নেব, পাওয়ার কমন নেব। যেমন আমি উদাহরণ দিয়ে বোঝাচ্ছি, মনে করুন এখানে 3 রয়েছে, 3 এর পাওয়ারে মনে করুন রয়েছে 2 ইন্টু 4 রয়েছে, 4 এর পাওয়ারে মনে করুন রয়েছে 2। তাহলে এটা আমরা কি করব? দেখুন এই যে অঙ্কটা, এই অঙ্কে কি বেস একই এক না পাওয়ার এক? বেস এক, পাওয়ার এক। তাহলে আমরা কি করব? পাওয়ারটাকে আমরা কমন নেব আর এই যে বেস যেটা আছে সেই বেসটাকে গুণ করব। তাহলে বেসটাকে গুণ করলে কত হচ্ছে? 12 টু দি পাওয়ার 2। তাহলে 12 স্কয়ার, এটার আনসার কত হবে? 12 স্কয়ার। এটাকে আপনি একটা একটা করে গুণ করে নিতে পারেন, যে 3 এর স্কয়ার মানে কত? 9, 4 এর স্কয়ার মানে কত? 16। তাহলে 16 ইন্টু 9 দেখুন 144ই হবে, বা 12 স্কয়ারও দেখুন
44ই হবে। 44। তাহলে এখানে এটাই বললাম যে যদি বেস আলাদা এবং পাওয়ার যদি একই থাকে তাহলে বেসটাকে ধরে গুণ করবেন এবং পাওয়ারটাকে কি করবেন, কমন নেবেন। এবং এগুলো যখন আমরা আস্তে আস্তে অঙ্কে যখন অ্যাপ্লাই করব এই ধারণাগুলো আস্তে আস্তে আপনাদের ক্লিয়ার হবে। কেমন, বলুন ক্লিয়ার হলো এই স্লাইডটা? হ্যাঁ স্যার। আচ্ছা, এরপর মনে করুন স্যার স্লাইডটা একটু নিচে করেন জাস্ট। বলুন না স্যার। স্যার স্লাইডটা একটু নিচে করেন, একটু লেখা হয়নি। জন্য লেফট হয়ে গিয়েছিলাম স্যার। পাওয়ার যদি একই থাকে তাহলে পাওয়ারটাকে কমন নেবেন। কেমন, পাওয়ারটাকে কমন নেবেন এবং বেস যেটা রয়েছে বেস দুটোকে ধরে গুণ করবেন। পাওয়ার কমন নেব কি করে স্যার, মানে ওটা ঠিক বুঝতে পারলাম না। পাওয়ার যদি একই থাকে মানে দুটো আছে একটা নেবেন। আচ্ছা এরপর কোন অঙ্কে যদি এরকমটা থাকে এক্স স্কোয়ার বাই এক্স কিউব, তাহলে এর আনসারটা কি হবে বলুন তো? 1/x 1/x স্যার ওটা x স্কয়ার আছে, x টু দি পাওয়ার 1/x স্যার। x টু দি পাওয়ার -1 মানে 1/x। একদম ঠিক আছে, এক্স টু দি পাওয়ার -1 বা 1/x। তাহলে এখানে দেখুন এক্স এখানে 2 বার গুণ আকারে আছে আর এখানে এক্স 3 বার গুণ আকারে আছে। তাহলে এই এক্স কেটে দিলেন, তাই তো? তাহলে উপরে কিছু নেই মানে কি 1 রয়েছে। তাহলে এর আনসার কি হবে 1/x, বা এটাকে আমরা বলতে পারি x এর পাওয়ার -1, তাই তো? এবার এটাকে আমরা কিভাবে করলাম দেখুন, এটাকে যদি উল্টে দেন আর কি, তাই না? মানে এটাকে দেখুন x এর পাওয়ার রয়েছে -1, তাই না? তাহলে নিচে কিছু নেই মানে কি আছে 1 আছে। এবার আমি একটু আগেই বললাম মাইনাস সাইনকে তোলার জন্য কি করতে হবে, মূল যে উল্টে দিতে সংখ্যাটা হবে, উল্টে দিতে রিভার্স। হবে, তাই না? তাহলে 1/x মাইনাস সাইন উঠে যাবে, তার পাওয়ারে হচ্ছে কি 1। চলুন এরপর আচ্ছা এটাকে আমি একটু বোঝাচ্ছি। মনে করুন 2 এর পাওয়ারে থাকলো 7, 2 এর পাওয়ারে থাকছে 7 বাই 2 এর পাওয়ারে থাকছে 4, তাহলে এর মান কত হবে? 3 = 8। 8 স্যার 8। তাহলে এর মান কত হবে দেখুন, এখানে 2 7 বার গুণ আকারে আছে, তাই না? 2 কি রয়েছে 7 বার গুণ আকারে আছে, 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 5 6 7, 7 বার গুণ আকারে আছে 2। আর এখানে কতবার রয়েছে 4 বার, তাই না? তাহলে 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2, তাহলে এখানেও 4টে 2 কেটে দিন, এখানেও 4টে 2 কেটে দিন, তাই না? তাহলে কি পড়ে থাকলো, এখানে পড়ে থাকলো হচ্ছে 2, তার পাওয়ারে কি পড়ে থাকবে একটা দুটো তিনটে 2, তাহলে 2 তার পাওয়ারে থাকছে 3 মানে কত 8, তাই না? বা এটাকে গুণ করে দিন, 3টে 2 মানে কি 2 এর পাওয়ার 3 মানে হচ্ছে 8। এবার এটাই যদি একটু বড় দিয়ে দেয়, ঠিক আছে, এখানে তো আমি ছোট দিয়েছে বলে আমি তো করে দিলাম যে 2 এর পাওয়ার 7, আমি 7টা 2 লিখে নিলাম, তার নিচে আমি 4টে 2 লিখে নিলাম, কেটে দিলাম, কেটে দিয়ে আমি এখানে দেখতেই পাচ্ছি 3টে 2 পড়ে আছে, মানে 2 এর কিউব পড়ে আছে, তার মানে এর আনসার হচ্ছে কত 8, তাই না? এবার এখানে মনে করুন যদি বড় সড়ো যদি দিয়ে দেয়, যদি এরকমটা দিয়ে দেয় যে 2 এর পাওয়ার হচ্ছে 28 বাই 2 এর পাওয়ার হচ্ছে 16, তাহলে এর আনসারটা তখন আমরা কিভাবে করব? স্যার বেসগুলো যদি হর আর লবে যদি বেসগুলো সেম থাকে তাহলে উপরের পাওয়ারটা থেকে নিচের পাওয়ারটা মাইনাস করে দিলে হয়ে যাবে। একদম ঠিক আছে। তাহলে এখানে যদি বেসটা যদি সমান থাকে তাহলে বেস দেখুন বেস তো সমানই রয়েছে, তাহলে আমরা কি করব, তাহলে আমরা উপরের যে
সংখ্যাটা রয়েছে সেই উপরের সংখ্যাটা থেকে নিচের সংখ্যাটা বাদ দিয়ে দেবো, অর্থাৎ 2 তার পাওয়ারে 28 বিয়োগ 16। তাহলে 28 থেকে 16 বাদ দিলে কত হচ্ছে? 28 থেকে 12 16 স্যার। দিলে 12, তাহলে 2 এর পাওয়ার হচ্ছে 12। কেমন? সেমই জিনিস স্যার, সেম, যত বড় সংখ্যা দেন সেম এই ফর্মুলাতেই হবে। হ্যাঁ, এই ফর্মুলাতেই হবে। এবার মনে করুন এখানে আর একটা দেওয়া হলো, এটাকে আমি উল্টে দিলাম, মানে 2 এর পাওয়ারে 4 লিখলাম আর এখানে লিখলাম 2 এর পাওয়ারে 7, তাহলে এর আনসারটা কি হবে? 2 স্যার 1/3 -3 1/8 1/8 একদম, তাহলে এর আনসার কি হবে? এখানে দেখুন 4টে 2 আছে, এটার আনসার হবে 1/8। এবার এটাকেই যদি বড় করে দেয়, মনে করুন এটাকেই যদি দিয়ে দেয় বড় করে, যে 2 এর পাওয়ারে 16 বাই 2 এর পাওয়ারে 28, তখন আমরা কি করব? এখানে সূত্রটা কি থাকবে? 1/2 সরি 1/2 এখানে আমরা তখন সূত্রটা করব যেই 1 হোক বাই, শুধু ফর্মুলাটা দিলেই হয়ে যাবে। হ্যাঁ, 2 তার পাওয়ারে হচ্ছে 28 মাইনাস 16, মানে 1/2 এর পাওয়ার হচ্ছে 12। বলুন এই জায়গাটুকু ক্লিয়ার প্রত্যেকের? স্যার বুঝতে পারিনি, আরেকবার বলুন। আচ্ছা ম্যাডাম, এই জায়গাটাকে বুঝতে পেরেছেন? এই যে 2 এর পাওয়ার 7 বাই মানে কি ভাগ 2 এর পাওয়ার 4, এর আনসারটা কত করব আমরা? এর আনসারটা হচ্ছে 8। কিভাবে আমরা করলাম দেখুন, 2 এর পাওয়ার 7 মানে কি? 2 এর পাওয়ার 7 মানে হচ্ছে কি 2 7 বার গুণ হয়ে আছে, তাহলে আমি এখানে 2 কে 7 বার গুণ করে লিখলাম, আর নিচে আমি লিখলাম হচ্ছে 2 4 বার গুণ আকারে আছে, তাহলে 2 কে আমি 4 বার গুণ আকারে লিখলাম। এবার এখানে আমি দেখছি এখানে 4টে 2 কেটে গেল, এখানেও 4টে 2 কেটে গেল, তার মানে এখানে পড়ে থাকলো কে? 3টে 2 পড়ে থাকলো। তাহলে 3টে 2 পড়ে থাকা মানে কি? 3টে 2 পড়ে থাকা মানে হচ্ছে কি 2 এর কিউব মানে কত? 8, বা এটাকে আমরা লিখতে পারি 8/1, তাই না? এইটুকু বোঝা গেছে ম্যাডাম? হ্যাঁ, এটা বুঝতে পেরেছি। এটা আপনি বুঝতে পেরেছেন। এবার সংখ্যাগুলো যদি অনেকটা বড় দিয়ে দেয়, বা এটাকেও আমরা এভাবে পেতে পারি না? এই যে আমি এখানে তো 8 আনসার পেলাম, কত পেলাম? 8 পেলাম। এবার এটাকে আমি এইভাবে করতে পারি না, যে 2 তার পাওয়ারে এই যে বড় সংখ্যাটাকে, পাওয়ারের যে বড় সংখ্যাটা আছে সেই বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাটাকে বাদ দিয়ে দিই, তাহলে 2 তার পাওয়ারে কত রয়েছে? 7, 7 থেকে আমি যদি 4 বাদ দিয়ে দিই তাহলে কত পাবো আমি? 3, তাহলে 2 এর পাওয়ারে 3 মানে কত? 8, তাই না? এই যে বড় যে পাওয়ারটা রয়েছে সেই বড় পাওয়ার থেকে ছোট পাওয়ারটাকে আমি বাদ দিয়ে দিলাম, তাহলে বাদ দিয়ে দিলে আমি সেই একই পাচ্ছি, 8ই পাচ্ছি। এবার এই সূত্রটা যখন বড় বড় সংখ্যা আমাদের দেওয়া হবে তখন এখানে আমরা অ্যাপ্লাই করব। কেমন? আপাতত আমাদের ছোট এই জিনিস দিয়েই কেটে যাবে, বা এই সূত্র যদি বুঝতে না পারেন গুলি মেরে দেবেন, ও সূত্র লাগবে না, ঠিক আছে? এখানে 2 এর পাওয়ার 7 মানে কি? 2 7 বার গুণ আকারে আছে, 2 এর পাওয়ার 4 মানে 2 4 বার গুণ আকারে আছে, তাহলে 2 এর কাটাকুটি পাওয়ার করলে 3, হয়ে যাবে। হ্যাঁ 2 এর পাওয়ার 7 মানে 7 বার গুণ আকারে আছে, আর এখানে 2 এর পাওয়ার 4 মানে 2 4 বার গুণ আকারে আছে, তাহলে কেটে কুটে দেখুন উপরে 3টে 2 পড়ে থাকবে, তাই না? কেটে কুটে কি পড়ে থাকবে? উপরে 3টে 2 পড়ে থাকবে, তার মানে এর আনসার কি হবে? 8 হবে। এবার এটাকে যদি এরকম ভাবে দেয় যে 2 এর পাওয়ার 4 আর 2 এর পাওয়ার 7, তার মানে কি উপরে 4টে 2 আছে আর নিচে 7টা 2 আছে, 7টা 2 7টা 2 7টা আছে, 2 2 হ্যাঁ 7টা 2 আছে, 3টে 7টা, তাহলে এই 4টে 2 কেটে গেল, এখানেও এই 4টে 2 কেটে গেল, তার মানে এর আনসারটা কি হবে? উপরে কিছু নেই, তার মানে উপরে 1 আর নিচে আছে 8, তাহলে 1/8 হবে এর আনসার। বোঝা গেল ম্যাডাম? হ্যাঁ, বুঝতে পেরেছি। আচ্ছা, এরপর আরও একটা আমি রূপ দেখাচ্ছি, সেটা কি? মনে করুন 5 6 7, 5 6 7 এর পাওয়ারে আছে 4, তাহলে 567 এর পাওয়ারে রয়েছে কত? 4 রয়েছে, তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে 5 এর পাওয়ার 4 ইন্টু 6 এর পাওয়ার 4 ইন্টু 7 এর পাওয়ার 4 এভাবে লিখতে পারি আমি? না না স্যার তো না। স্যার, না স্যার, এইভাবে লিখলে তো চেঞ্জই হয়ে যাবে একদম কমপ্লিট। চেঞ্জ হয়ে যাবে না, অ্যান্সারটা একই থাকবে বলুন? না, অ্যান্সার এক থাকবে না স্যার। আলাদা 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 হবে। 567 আলাদা একটা টোটাল একটা ওয়ার্ড ইন্ডিভিজুয়াল, 5 ইন্টু 6 ইন্টু 7 একটা আলাদা একটা ওয়ার্ড, মানে নাম্বার, সরি। আচ্ছা, তাহলে এই যে দুটো জিনিস আর কি, ঠিক আছে? আচ্ছা, আর একটা আমি বোঝাচ্ছি তাহলে আপনাদের এই জায়গাটা ক্লিয়ার হবে। মনে করুন
6, 6-এর পাওয়ারে রয়েছে কত 5, 6-এর পাওয়ারে কত রয়েছে 5 রয়েছে। এবার এটাকে আমি লিখছি 2 ইন্টু 3, তার পাওয়ারে লিখলাম 5, মানে হচ্ছে 2-এর 5 ইন্টু 2-এর পাওয়ার 5, 3-এর পাওয়ার 5। তাহলে এই জিনিসটা আর এই জিনিসটা কি সমান? এটা এটা ঠিক, এটা সমান স্যার, কারণ ওই যে সংখ্যাটা কারণ 6 আছে বেসগুলো ওটা গুণ ইনটু করে সেমই হচ্ছে বেসটা, সেজন্য। একদম। তাহলে এটা ঠিক আছে। হ্যাঁ, এই যে সমাধানটা এটা কিন্তু ঠিক, এটা কিন্তু কি ভুল। বোঝা গেল? অর্থাৎ এই যে বেসটাকে যদি এবার আমরা কি করতে পারি, এই বেসটাকে আমরা ভাঙতে হবে স্যার। আচ্ছা বেসটাকে 567 রয়েছে, 567 এর পাওয়ার রয়েছে কত 4, তাই না? এবার এটাকে আমাকে ভাঙতে হবে, ভেঙে তারপর যদি আমরা করি এভাবে, তখন আমাদের আনসারটা আসবে। চলুন আর একটা আপনাদের ভীষণ গুরুত্বপূর্ণ জায়গা, সেটা আপনাদের ওয়েস্ট বেঙ্গলে আসে না আর কি, ওয়েস্ট বেঙ্গলের পরীক্ষাগুলোতে, তবে সেন্ট্রালের যে পরীক্ষাগুলো হয় সেখানে আপনাদের আসে। সেটা কি? সেটা হচ্ছে, আমি আগে সূত্রটা লিখি। সূত্রটা হচ্ছে এরকম, যদি x এর পাওয়ার m সমান x এর পাওয়ার n হয়, তাহলে এখানে বেস যেহেতু সমান আছে, এদের পাওয়ারও কি হবে? সমান হবে। m equal to n। হ্যাঁ, এদের পাওয়ার m equal to n হবে। এবং এই সূত্র দিয়ে আপনাদের অনেকগুলো অঙ্ক আসে আর কি। এখানে কি বলেছে দেখুন, x এর পাওয়ার রয়েছে কি m, কেমন সমান x এর পাওয়ার রয়েছে n। তাহলে এখানে দেখুন এদের বেসটা কি রয়েছে, বেসটা একই রয়েছে। তাহলে বেস যদি একই থাকে, এদের পাওয়ারও কি হবে? এদের পাওয়ারও সমান হবে। কেমন? আমি একটা এক্সাম্পল দিচ্ছি, তাহলে আপনাদের এই ধারণাটা একটু ক্লিয়ার হবে। এবং এটা রেলওয়েতে আসা প্রশ্ন আর কি। প্রশ্নটা হচ্ছে এরকম, দুই এর পাওয়ারে রয়েছে 3x মাইনাস 5 সমান 16 হলে এই x এর মান কত? 2 টু দি পাওয়ার 5 হবে, এটা 16 ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 5, তার মানে হয়ে যাবে 8x মাইনাস 5 ইকুয়াল টু 5। 2 টু দি পাওয়ার 4 হবে। স্যার 4 হবে, 4। 2 টু দি পাওয়ার 4 হবে, এটা তার মানে 3x মাইনাস 5 ইকুয়াল টু 4। ক্যালকুলেশন করে x এর মানটা বের করে দেব। তাহলে x এর মানটা কত হবে এখানে? 2 টু দি পাওয়ার 3x মাইনাস 5 সমান 16 স্যার হবে, x x এর মান কত x এর হচ্ছে? 3 স্যার 3 হবে, 9/3 হচ্ছে। হ্যাঁ, তাহলে দেখুন এখানে আমরা বেসটাকে একই করে নিচ্ছি আর কি, ঠিক আছে? তাহলে বেস একই করতে গেলে এখানে 2 রয়েছে, 2টাকে 2 লিখলাম, কেমন? এবং 2 এর পাওয়ারে কি রয়েছে? 3x মাইনাস 5 সমান 16। এটার মান কি বলেছে? এটা সমান সমান কত হবে? 16 হবে। এবার 16কেও আমাকে এমনভাবে ভাঙতে হবে, মানে এদের পাওয়ারটাকে এক করার চেষ্টা করতে হবে। তাহলে 16 মানে আমরা বলতে পারি তো 2 এর পাওয়ার 4 বলতে পারি। তাহলে এখানেও লিখুন 2 এর পাওয়ার 4। তাহলে এখানে দেখুন বেসটা সমান হয়ে গেছে, তাহলে এদের যে পাওয়ার, এদের পাওয়ারটাও সমান হবে। কেমন? তাহলে আমরা কি করব এখানে? 3x মাইনাস 5 সমান হচ্ছে 4, 3x মাইনাস 5 রয়েছে, ওদিকে গিয়ে প্লাস হয়ে যাবে, তাহলে সমান 9, x সমান 9/3 মানে হচ্ছে 3। তাহলে x এর মান কত? x এর মান হচ্ছে 3। বোঝা গেল এইটুকু? এবার আমরা তো এখন উদাহরণে আসিনি আর কি, ক্যালকুলেশনে আসেনি। এগুলো দেখুন আপনাদের ক্যালকুলেশনে সাহায্য করবে এই জায়গাগুলো। এরপর আরও একটা জায়গা আপনাদের রয়েছে, মনে করুন -1 এর পাওয়ার যদি মনে করুন 7 থাকে, -1 এর পাওয়ার যদি মনে করুন 7 থাকে, তাহলে এর মান কত হবে? -1ই হবে, -1ই হবে। -1 হবে। কি হবে? -1 না +1 কি হবে? -1 জোড় সংখ্যা থাকলে প্লাস হয়ে যাবে, বিজোড় সংখ্যা থাকলে মাইনাস হবে। একদম।
তাহলে এই যে মাইনাস পাওয়ারে এর পাওয়ারে যদি ইভেন নাম্বার থাকে, আচ্ছা এটা তো ওয়ার্ড নাম্বার তাই না, অড এটা নাম্বার, অড। হ্যাঁ অড নাম্বার থাকলে, অড নাম্বার থাকলে এর মান কি হবে, অবশ্যই -1ই হবে। কি করে হবে দেখুন, তাহলে এভাবে যদি দেখি তাহলে -1 এর পাওয়ারে কি রয়েছে, 7 রয়েছে তাই না। তাহলে এইভাবে যদি লিখি -1 ইন্টু -1 ইন্টু -1 ইন্টু -1 ইন্টু -1, 1 2 3 4 5 ইন্টু -1 ইন্টু -1, কেমন। তাহলে এখানে দেখুন কি হবে, এখানে এই যে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে তাই না, মাইনাসে মাইনাসে কী হয়ে যাবে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে প্লাসে মাইনাস, তারপর আবার মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস। আচ্ছা 1 মিনিট ভুলে গেল, একটু ছোট দিয়ে বোঝাই। মনে করুন -1 এর পাওয়ারে থাকলো মনে করুন 3, তার মানে কি -1 ইন্টু -1 ইন্টু -1, তাই তো -1। এবার দেখুন এই যে -1 আর এই যে -1 আপনি যখন গুণ করবেন তখন কি হয়ে যাবে, -1 এবং -1 যখন আপনি গুণ করবেন তখন কি হয়ে যাবে, আপনার অন হয়ে যাবে তাই না, অন হয়ে যাবে +1। এবার এই +1 থেকে আপনি যখন -1 যখন গুণ করবেন তখন আপনার আনসারটা কী হয়ে যাবে, -1, কেমন। অর্থাৎ এখানে আমি এটাই বলতে চাইছি, মাইনাস যদি থাকে -1 এর পাওয়ারে যদি কোনো অড নাম্বার থাকে তাহলে তার মান -1ই হবে। এবার এখানে যদি ইভেন নাম্বার থাকে তাহলে আমরা কি করব, -1 এর উপরে মনে করুন থাকলো 4, 4টা কি ইভেন নাম্বার, ইভেন নাম্বার থাকলে এর মান +1 হবে। বলুন ক্লিয়ার হলো এইটুকু। তাহলে এই ছিল আপনাদের জায়গা, যে জায়গাগুলো আপনাদের সূচক ও করণীতে বারবার আসবে এবং এই জায়গাগুলোই আমাদের কম্পিটিটিভ এক্সামে লাগে আর কি অঙ্কগুলো সমাধান করার জন্য, কেমন। মোটামুটি প্রত্যেকেরই দেখুন জানা আছে জায়গাগুলো, জাস্ট আরও একবার একটু রিভিশন করে নিতে হবে। এবার আমরা যতগুলো অঙ্ক প্র্যাকটিস করব, আমাদের অঙ্কগুলো প্র্যাকটিস করলে আমাদের এই সূত্রগুলোই তো বারে বারে রিপিটেড হয়ে আসবে, আমাদের ধারণাগুলো আরও স্পষ্ট হতে থাকবে, কেমন। চলুন তাহলে আমরা অঙ্ক দিয়ে স্টার্ট করি। প্রথম অঙ্ক, বলুন এর সলিউশন কি করব, আনসার কত। স্যার এ নাম্বার হবে 16/80। আচ্ছা আনসারগুলো কমেন্টে লিখবেন, তাহলে প্রত্যেকেরই করতে সুবিধা হবে। দেখুন এখানে যে অঙ্কটা দেওয়া আছে, এখানে দেখুন এই যে বেসগুলো কিন্তু প্রত্যেকটাতেই আলাদা তাই না, তাহলে বেসগুলো প্রত্যেকটাতেই আলাদা। তাহলে সবার প্রথমে আমাকে চেষ্টা করতে হবে বেসগুলোকে একটু একই করে নেওয়ার, মানে একই করে নেওয়ার। তাহলে আমরা কি করতে পারি, এই যে 9-এর যে স্কোয়ার রয়েছে তাই না, এই 9কে দেখুন তো আমি ভেঙে কিভাবে লিখতে পারি, তাহলে 9কে আমরা এইভাবে লিখতে পারি না, যে 3-এর স্কোয়ার এইভাবে লেখা যায় তাই না, 9কে তো আমি এইভাবে লিখতে পারি 3-এর স্কোয়ার, তার স্কোয়ার, তারপর যে স্কোয়ারটা আছে সেটাকে আমি লিখে দিলাম, কেমন। তারপর এখানে কত রয়েছে, 18 রয়েছে। এবারে 18কে আমি 9 ইন্টু 2 তার পাওয়ারে 4 এভাবে লিখতে পারি তাই না, 9 ইন্টু 2 তার পাওয়ারে কি লিখতে পারি, তার পাওয়ারে লিখতে পারি 4 তাই না। এবার এই যে 9কে যদি দেখেন, 9কে আমরা আবার কিভাবে লিখতে পারি, 9কে আমরা আবার 3 ইন্টু 2 ইন্টু 2, এদের পাওয়ারে কি রয়েছে, এদের পাওয়ারে রয়েছে 4 বাই
তিনের মাথায় 16 লেখা আছে, তার মানে দেখুন বেসগুলোকে আমি একই করে নিতে পেরেছি। বা এখানে এই যে বেসটা রয়েছে, এই বেসটাকে আমরা সমান গুণ করে দিতে পারি না? আচ্ছা, পারি এই বেসটাকে গুণ করতে? আচ্ছা, বেস এখানে আমরা গুণ করারও দরকার নেই। তাহলে 3 পাওয়ার কত রয়েছে? 16। তাহলে এটা কত হবে বলুন? পাওয়ারের পাওয়ার রয়েছে, মানে 3 পাওয়ার কত হচ্ছে? 4। 3 পাওয়ার কত হবে? 3 পাওয়ার হচ্ছে 4 ইন্টু এখানে কি রয়েছে? 3 স্কোয়ার রয়েছে, তাই না? এটা হচ্ছে একটা 3 পাওয়ার, এখানে তার আবার পাওয়ার আছে, তাহলে 3 পাওয়ার কত হবে? 4 দুগুণে 8 ইন্টু 2 পাওয়ার কত হবে? 4 বাই 3 পাওয়ার 16। এবার উপরে দেখুন কি রয়েছে? 3 পাওয়ার রয়েছে 4, মানে 3 4 বার আছে গুণ আকারে, আর এখানে আছে 3 8 বার গুণ আকারে আছে, মানে উপরে রয়েছে 3 8 বার গুণ আকারে, আর নিচে রয়েছে 3 16 বার গুণ আকারে। 3 16 বার গুণ আকারে আছে, তার মানে কি এই 8 বার বলছি, 12 বার, 8 আর 4 12, 8 আর 4 12। তাহলে এখানে কি পড়ে থাকবে? এখানে আমরা যদি দেখি ক্যালকুলেশন করি, 3 পাওয়ার 4 শুধু এটাই পড়ে থাকবে, আর এখানে 2 পাওয়ার 4 এটাই পড়ে থাকবে। তাহলে 2 পাওয়ার 4 মানে কত? 16। আর 3 পাওয়ার 4 মানে 81। তাহলে 16/81 হচ্ছে এর আনসার। বলুন এসেছে প্রত্যেকের? লাস্টের লাইনটা বলেন তো। এই লাইনটা না এই লাইনটা? হ্যাঁ স্যার, ওটা বুঝলাম, লাস্টেরটা। আচ্ছা, এই যে 2 পাওয়ার 4 মানে কি? 2 4 বার গুণ আকারে আছে, মানে কত? 16। আর এখানে 3 পাওয়ার 4 মানে কত? 3 4 বার গুণ আকারে আছে, মানে কত? 81। না স্যার, মানে 12 যেটা আছে বাই একটু আগেই তো এটা আমি শেখালাম। 3 পাওয়ারে 16। এইটা বলছেন তো যেটা আমি গোল করছি, না তার আগেরটা? হ্যাঁ স্যার, ওটা। আচ্ছা, এগুলো তো আমি একটু আগেই শেখালাম। বলুন 3 পাওয়ার কত রয়েছে? 12 বাই 3 পাওয়ার 16। তাহলে এটাকে আর আমরা ক্যালকুলেশন কিভাবে করব? একটু আগে আমি শেখালাম না যে 1 বাই 3 পাওয়ার 16 মাইনাস 12, মানে 1 বাই 3 পাওয়ার 4। একটু আগে দেখুন তো এই জায়গায় শেখালাম আমি, কোথায় গেল ওটা? এই যে এই জায়গাটাই, এই স্লাইডটাই শেখালাম। হ্যাঁ 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 স্যার। চলুন পরের অঙ্কটা। 8/125, তার পাওয়ারে রয়েছে -4/3। 8/125 তাদের পাওয়ারে -4/3। বলুন এর আনসার কি হবে? তাহলে সবার প্রথমে এই যে মাইনাস যে সাইনটা, এই মাইনাস সাইনটাকে আমাদেরকে কি করতে হবে? প্লাস করতে হবে, তাই না? তাহলে প্লাস করতে গেলে আমরা কি করব? এই যে ভগ্নাংশ রয়েছে এর লব এবং হরকে ধরে উল্টে দেব। তাহলে 125/8 তাদের পাওয়ারে রয়েছে 4/3। এবার আমাকে বলুন এই যে 4/3 এটাকে আমি এইভাবে লিখতে পারি, 1/3 ইন্টু 4, এভাবে লেখা যেতে পারে, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। লেখা যেতে পারে। তাহলে এটাকে এইভাবেই লিখুন,
125/8 তার পাওয়ারে হচ্ছে 1/3 ইন্টু 4। এবার আমি বলেছিলাম এই যে কারোর পাওয়ারে 1/3 থাকা মানে কি, যে 4 তার পাওয়ারে 1/3 থাকা মানে কি কিউব √4, তাই না? 64 তার পাওয়ারে 1/3 থাকা মানে কি 64 কিউব রুট, তাই না? তাহলে 125/8 এর পাওয়ারে কি রয়েছে 1/3 রয়েছে। 4টাকে রেখে দিন 4-এর জায়গায়, কেমন? 4টাকে 4-এর জায়গায় রেখে দিন। তাহলে 125/8 এর পাওয়ারে কি রয়েছে 1/3 রয়েছে। তাহলে 1/3 থাকা মানে আমি একটু আগেই বললাম যে তখন এর কি হয়ে যাবে, এর মানে হচ্ছে এর কিউব রুট। তাহলে 125/8 এর কিউব রুট। তাহলে 125 এর কিউব রুট কত হচ্ছে বলুন? 125 এর কিউব রুট কত? এই 4টা আমরা ধরে নিই। 5। তাহলে 125 এর 5 স্যার 5। 5। 5-এর 2। হ্যাঁ, 125 এর কিউব রুট 5, আর এখানে 8 এর কিউব রুট যদি দেখি আমরা 2। তাহলে এর পাওয়ার 4টা এবার বসিয়ে দিন। তাহলে 5 এর পাওয়ার কত রয়েছে 4। তাহলে 5 এর পাওয়ার 4 মানে কত 625। আর 2 এর পাওয়ার 4 মানে কত 16। তাহলে 625/16 এসেছে প্রত্যেকের আনসার? বলুন কার তো বোঝা স্যার গেছে? অপশন বি আবার ওটাই অপশন আছে। আচ্ছা, অপশন বি তোই সঠিক আনসার, 625/16। অপশন ডি, অপশন ডি, আমি তো অপশন ডি করলাম, ও বি দেখিনি। ও অপশন ডি তেও একই আছে না? আচ্ছা আচ্ছা হ্যাঁ ওটাই বললাম স্যার, ওইটা চোখে একই পড়েছে, আছে। ওটা দিয়ে দিয়েছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তো যাই হোক আনসার তো একই আছে, এটাকে নান করে নিন। চলুন পরের অঙ্কটা। এখানে একটা বড় সড়ো আপনাকে ইকুয়েশন দিয়েছে, এর মান হচ্ছে 6x, ঠিক আছে? 6 এর পাওয়ার হচ্ছে x, 6 তাহলে এখানে x এর ভ্যালুটা কত? আচ্ছা দেখা যাচ্ছে অঙ্কটা, না একটু জুম করব? 6x না 6x স্যার? 6x, মানে এইটাকে ক্যালকুলেশন করে, ঠিক আছে। এটাকে ক্যালকুলেশন করে আপনি যেটা পাবেন আর কি, ঠিক আছে, তার মানটা অবশ্যই 6x হবে আর কি, মানে 6x এর সমান হবে। এখন প্রশ্ন হচ্ছে তাহলে 6x, তাহলে এই এক্সটার মানটা কত হবে? মানে 3-এর পাওয়ারে 33, 3-এর পাওয়ারে 33, 3-এর পাওয়ারে 33, এগুলোকে সব গুণ করুন, দিয়ে যোগ করুন, এটাকে গুণ করে যোগ করুন, দিয়ে একটা মান পাবেন। একটা মান পাবেন তো, একটা মান পাবেন, সেই মানটা এই 6x এর সমান। তাহলে x এর মানটা কি হবে? স্যার 33 হচ্ছে। 33? তো 6 কেটে যাচ্ছে তো। হ্যাঁ, তাহলে মানটা কি হচ্ছে? 33 হচ্ছে, দেখুন। হ্যাঁ, 33 হবে, কিন্তু আচ্ছা প্রত্যেকে দেখুন স্যার 6 শোনেন, 6 ইকুয়াল টু 6x হচ্ছে, তাহলে 6 কেটে গেল, আর এই মানগুলো হচ্ছে পাওয়ারের মানটা হ্যাঁ 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 বুঝতে হয়ে পেরেছি। যাচ্ছে। আচ্ছা এসেছে প্রত্যেকের 33? স্যার 34 হবে তো? আচ্ছা 34 কার কার এসেছে? আমার 34। আচ্ছা, তো সাজিদ স্যার দেখুন কোথায় ভুল করলেন। স্যার কারণ এখানে 3টা 3 মানে 3 টু দি পাওয়ার 33 আছে তো, তার মানে 3 ইন্টু 3 টু দি পাওয়ার 33, একদম 3 টু দি পাওয়ার 1 আর 3 টু দি পাওয়ার 33 মানে 34। তাহলে একদম 6 বেস গুলো সেম আছে, x হলো 34। একদম। তো এখানে দেখুন 3 কিছুই পাওয়ার বুঝলাম না রয়েছে। ভাই, দাদা আপনি বলুন স্যার। আচ্ছা দেখুন এখানে কি রয়েছে, 3 এর পাওয়ার কত রয়েছে 33, তার মানে এখানে কয়বার রয়েছে, 1টা 2টো 3টে। তাহলে আমরা এটাকে লিখতে পারি 3 ইন্টু 3 টু দি পাওয়ার 33, তাই না? ইন্টু 2 2 টু দি পাওয়ার 2 ইন্টু 2 টু দি পাওয়ার 33, তাই না? এবার এখানে কিছু নেই মানে কি, এদের পাওয়ারে 1 করে রয়েছে, তাই না? এবার আমাকে বলুন এদের পাওয়ার সমান, দুটোর পাওয়ার সমান, এই পাওয়ার বলছি বেসটা সমান, বেসটা একই, তাই না? তাহলে বেস যদি একই হয় তাহলে এদের পাওয়ার কি হবে, যোগ করতে হবে। যোগ করতে হবে। তাহলে বেস যদি সমান হয় তাহলে বেসটাকে কমন নিন,
আর পাওয়ারটাকে কি করবেন, যোগ করুন, ইনটু বেসটাকে কমন নিন, পাওয়ারটাকে কি করবেন, যোগ করুন। ঠিক আছে, এবার দেখুন এখানে দেখুন বেসটা কি হয়েছে, বেসটা আলাদা আর পাওয়ারটা কি, পাওয়ারটা একই। তাহলে আমি কি বলেছিলাম, যদি বেস যদি আলাদা হয় এবং পাওয়ার যদি স্যার একই হয় তাহলে আমরা কি করব, পাওয়ারটা একই থাকবে আর বেসটাকে গুণ করতে হবে। বেসটাকে গুণ করব। তাহলে এখানে 6 এর পাওয়ার কত রয়েছে, 34, তাহলে সমান 6 এর পাওয়ার কত রয়েছে, x। তাহলে x এর মানটা কত হবে, 6 কেটে গিয়ে x এর মান হবে 34। স্যার বোঝা গেল? ওকে, আমি ওই 3টা গুণ করিনি, বুঝতে পেরেছি, 3 আর 2টা এক্সট্রা করো। স্যার বুঝতে বলছি পেরেছি। স্যার হুম প্রথমে 3 পাওয়ারে 33 3 বার আছে, কিন্তু 3 × 3 এটা স্যার 2 বার লিখলেন কেন আমি বুঝতে পারলাম না, ওখানে প্লাস আছে এখানে গুণ। বুঝলাম না স্যার, বলুন। মানে এই তিনটেকে আমি গুণ করলাম, মনে করুন এইভাবে আছে আর কি, যে এরকম থাকে না সংখ্যা, যে 2 এর পাওয়ার আছে মনে করুন 2, যোগ 2 এর পাওয়ার আছে 2, যোগ 2 এর পাওয়ার আছে 2। এবার এই যে যোগের সংক্ষিপ্ত রূপ গুণ তো, তাই না? হ্যাঁ স্যার। তাহলে আমরা এখানে লিখতে পারি না যে 3 ইন্টু 3বার যেহেতু 2 আছে, তাহলে 3 ইন্টু 2 এর পাওয়ার 2, এটাকে লিখতে পারি না? হ্যাঁ স্যার। হ্যাঁ, ওটাই তো লিখেছি এখানে, 3 ইন্টু আচ্ছা 3 এর ঠিক পাওয়ার আছে, 33। হ্যাঁ স্যার। চলুন পরের অঙ্ক। আচ্ছা, এই অঙ্কটা করতে একটু টাফেস্ট অঙ্ক আর কি, এটা ক্যালকুলেশনটা একটু বড় হবে। দেখুন চেষ্টা করুন। আচ্ছা, 2 এর পাওয়ার অড মানে হচ্ছে 2, আমরা জানি 2 এর পাওয়ার 2 মানে হচ্ছে 4, 2 এর পাওয়ার 3 মানে কত হচ্ছে, 2 এর পাওয়ার 3 মানে হচ্ছে 8। এরকম করতে করতে 2 এর পাওয়ার 10 মানে কত, 1024। এই 1024কে 2 দিয়ে গুণ করলে কত হয়, 2048। তাহলে এই 2048 হচ্ছে 2 এর পাওয়ার 11। এটাকে 2 দিয়ে গুণ করলে কত হয়, 4096। এই 4096 হচ্ছে 2 এর পাওয়ার 12, তাই না? তাহলে 2 টু দি পাওয়ার 12 এর মান হচ্ছে কত, 4096। এবার এই জিনিসটা আপনাকে জানতে হবে এই অঙ্কে, 2 টু দি পাওয়ার 12 এর মান হচ্ছে 4096। কেমন? এবার এখানে লিখুন 4096, এখানে রুটের মধ্যে কি লেখা আছে, 6 লেখা আছে। তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে 4096 এর পাওয়ারে 1/6, এভাবে লিখতে পারি তো, বলুন হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। এভাবে লিখতে পারি। যোগ 4096 এর পাওয়ারে লিখতে পারি 1/4, যোগ 4096 এর পাওয়ারে লিখতে পারি 1/3, যোগ তারপর কি রয়েছে এখানে, শুধু 4096 রয়েছে, রুট রয়েছে মানে 1/2, তাই না? এবার এখানে আমরা দেখুন, এখানে যদি এই গুণগুলো যদি থাকতো তাহলে আমরা কি করতাম, পাওয়ারটাকে কমন নিয়ে এগুলোকে যোগ করতাম, তাই না? পাওয়ারটাকে কমন নিয়ে এগুলোকে যোগ করতাম, কিন্তু এখানে তো গুণ নাই, আছে কি, যোগ আছে। তাহলে আমাকে কি করতে হবে, আমাকে এটাকে একটু ভেঙে দেখতে হবে, একে ভাঙতে পারছি কিনা আর কি, মানে আর একটু ছোট আকারে নিয়ে আসতে পারছি কিনা। তাহলে আমরা এখানে দেখলাম 2 টু দি পাওয়ার 12 এর মানই হচ্ছে 4096। তাহলে এটাকে এইভাবেই লিখুন, 2 টু দি পাওয়ার 12, তাই না, এর মান কত, 2 টু দি পাওয়ার 12 মানে হচ্ছে 4096, 1/6, যোগ 2 টু দি পাওয়ার 12 1/4, যোগ 2 টু দি পাওয়ার 12 1/3, 2 টু দি পাওয়ার 12 1/2। তাহলে এবার দেখুন পাওয়ারের পাওয়ার রয়েছে, তাহলে পাওয়ারের পাওয়ার থাকা মানে কি, গুণ হয়ে যাবে, বেসগুলো তো সব এক, তাহলে পাওয়ারের পাওয়ার থাকা মানে পাওয়ারগুলো কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। তাহলে 2, 12 ইন্টু 1/16, কাটাকাটি করুন 2। তাহলে এখানে আমরা কি পেলাম, 2 এর পাওয়ার 2, যোগ তারপর 2 এর পাওয়ার 12, তাহলে 12 ইন্টু 1/4
তাহলে হচ্ছে কি 3, তাহলে 2 এর পাওয়ার হচ্ছে 3 যোগ এখানে কত হবে 3 4 12, তার মানে 2 এর পাওয়ার হচ্ছে 4 যোগ এখান থেকে আমি ডিরেক্ট কেটে দিচ্ছি 6, মানে 2 এর পাওয়ার কত হচ্ছে 6। এটাকে ক্যালকুলেশন করুন 4 8 16, 2 এর পাওয়ার 6 মানে কত 64, সবগুলোকে যোগ করুন 64 আর 16 কত হচ্ছে 64 আর 16 হচ্ছে 80, 80 আর 8 88, 88 আর 4 92, তাহলে এটা রাইট অ্যান্সার কত হচ্ছে 92। বোঝা গেল প্রত্যেকের? হ্যাঁ স্যার। চলুন এর পরের অঙ্ক বলুন, এটার মধ্যে সবচেয়ে বৃহত্তম রাশি কোনটা, মানে সবচেয়ে বড় রাশি কোনটা? এগুলোর মধ্যে সবচেয়ে বড় রাশি কোনটা? আচ্ছা, এই যে কিউব রুট 4, এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে 4 তার পাওয়ার হচ্ছে 1/3, এভাবে লেখা যায়? যাবে স্যার। যাবে। তাহলে এটাকেও আমরা এইভাবে লিখতে পারি, ঠিক আছে। কিউব রুট 6 আছে, এটাকে আমরা এইভাবে লিখতে পারি 6 তার পাওয়ারে হচ্ছে 1/3, এটাকেও আমরা এইভাবে লিখতে পারি 15 তার পাওয়ারে রয়েছে 1/6, তারপরে কি রয়েছে 245 তার পাওয়ারে রয়েছে, তার পাওয়ারে আমরা 1/12 এভাবে লিখতে পারি 245 তার পাওয়ারে আমরা লিখতে পারি 1/12, তাই না? এবার দেখুন এখান এই জায়গা থেকে কিন্তু আমরা বুঝতে পারছি না যে কোনটা বড় কোনটা ছোট, এটা আমি বুঝতে পারছি না। তাহলে আমি বুঝতে পারবো কি করে বুঝতে পারবো যে কোনটা বড়? এর মান কিন্তু বের করতে বলেন আপনাকে, মানে কোনটা বড় কোনটা ছোট সেটাকে বের করতে বলেছে। তাহলে আমরা এক্ষেত্রে কি করব, এদের যে পাওয়ারগুলো রয়েছে না, এদের দেখুন তো এদের যে হরগুলো রয়েছে আর কি, ঠিক আছে, এদের হরগুলোর আমরা এলসিএম করব। তাহলে হরগুলোর এলসিএম কত হচ্ছে বলুন তো? 3 3 6 12, এদের এলসিএম কত? 12। 12 স্যার। এদের এলসিএম হচ্ছে কত 12, তাহলে সবগুলোকে 12 দিয়ে গুণ করুন, 12 দিয়ে গুণ করলে এই 12 12 কেটে যাবে, 6 দুগুণে 12, 3 4 12, 3 4 12, তাহলে এখানে কে পড়ে থাকলো 4 এর পাওয়ার 4, এখানে পড়ে থাকলো 6 এর পাওয়ার 4, এখানে থাকলো 15 এর পাওয়ার 2, আর এখানে থাকলো শুধু 245। এবার দেখুন তো কোনটা সবচেয়ে বড় মনে হচ্ছে? 245। 245 সবচেয়ে বড় মনে হচ্ছে? না না স্যার, না স্যার, না 15 স্যার। স্কোয়ার স্যার। দেখুন 4 এর মাথায় 4 মানে কি 4 4 বার গুণ, তার মানে কত 256, তাই না? 6 এর মাথায় 4 মানে কি 6 4 বার গুণ, এটা হবে স্যার 6 টু দি পাওয়ার 4, এটা হবে। তাহলে এটা কত হবে? এটা একটা বড় সড়ো আসবে আর কি ক্যালকুলেশন। 15 স্কোয়ার কত 225, আর এখানে 245 আছে। সেকেন্ডটা হ্যাঁ, অপশন বি তাহলে হবে। সবচেয়ে বড় কোনটা হবে? সবচেয়ে বড় হচ্ছে সেকেন্ডটা। এবার সেকেন্ডটা অপশনের কোথায় আছে দেখুন, সি। এই যে অপশন সিতে আছে, তাহলে রাইট অ্যান্সারটা কি হবে? অপশন সি। এটা হচ্ছে কি সবচেয়ে লার্জেস্ট। অপশন সি। সবচেয়ে স্মলেস্ট কোনটা হবে তাহলে? এই যে ওই তো স্যার 245, এই 225 225 স্যার, 225। তার মানে 225, তাই না? 225। তার মানে হচ্ছে এই যে এটা, অপশন বি অপশন স্যার। বি। এটা হচ্ছে সবচেয়ে স্মলেস্ট। চলুন পরের অঙ্ক করুন, এটার আনসার স্যার, বলুন স্যার। এর আগের অঙ্কটাই স্যার যে এলসিএম করলেন পাওয়ার গুলোর, ওটা স্যার কি করে বুঝবো আমি এলসিএম করব? ওটা বুঝলাম না। মানে এখানে এলসিএম করতে হবে, মানে সবচেয়ে বৃহত্তম রাশিটা বের করতে বলেছে না, ঠিক আছে। এবার বৃহত্তম রাশি বের করতে গেলে আমাকে কি করতে হবে? পাওয়ারগুলোকে সেম করতে হবে। এবার পাওয়ারগুলোকে সেম করতে গেলে আমাকে তো এলসিএম নিতেই হবে, এলসিএম নিলে তবেই তো আমি তার পাওয়ারগুলোকে আমি সেম করতে পারবো, তাই না? আচ্ছা স্যার, আপনি এলসিএম এইচসিএফ এর ক্লাসটা দেখেছিলেন বা করেছেন? স্যার দেখেছি, ওটা আমি করেছি।
আচ্ছা, এখানে আমি তাহলে একটা উদাহরণ দিই, মানে পাওয়ারগুলোকে সেম করতে হয়, ঠিক আছে? যেমন মনে করুন, আমি একটা উদাহরণ আপনাকে দিচ্ছি এখানে, 3/4, 5/6, 7/12। এখানে তিনটে আমি ভগ্নাংশ দিয়েছি, তো এই তিনটে ভগ্নাংশের মধ্যে কোন ভগ্নাংশটা সবচেয়ে বড় বলুন তো? তিনটে ভগ্নাংশের মধ্যে কোন ভগ্নাংশটা সবচেয়ে বড়? তাহলে সবচেয়ে বড় কোন ভগ্নাংশটা আপনাকে বের করতে গেলে আপনাকে কি করতে হবে? এর যে হরগুলো আছে সেই হরগুলোর এলসিএম নিতে হবে না? হ্যাঁ স্যার। এই হরগুলোর এলসিএম নিতে হবে, তারপর আপনি বলতে পারবেন যে কোনটা বড় বা কোনটা ছোট। বা আমি বলেছিলাম কোনটা বড় বা কোনটা ছোট বের করার জন্য আপনি এলসিএম মেথডেও যেতে পারেন, কোনাকুনি গুণও করতে পারেন, বা উপরে শূন্য বসিয়েও ক্যালকুলেশন করতে পারেন, আমি ভগ্নাংশের ক্লাসে বলেছিলাম, তাই না? হ্যাঁ স্যার, ওপরে। হ্যাঁ, তো এখানে আমরা সেটাই করলাম। এই যে পাওয়ার যেগুলো ছিল না, সেই পাওয়ারগুলোকে একটু সমান করে নেওয়ার জন্য কি করলাম, তার যে এলসিএম রয়েছে প্রত্যেকের সঙ্গে তাদের যে হর, তাদের হরের এলসিএম করে গুণ করলাম। বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার, ঠিক আছে। তো অপশনগুলো দেখান পরের অঙ্কের। হুম। স্যার অপশন এ 2 হবে মনে হয়। আচ্ছা, দেখছি আমরা। তো এখানে দেখুন 256 রয়েছে, তার পাওয়ারে রয়েছে 0.16, আর এখানে 16 রয়েছে, তার পাওয়ারে রয়েছে 0.18, বা 0.18 রয়েছে, মানে 0.18। তাহলে আমরা কি করব, বেসটাকে একটু সমান করার চেষ্টা করি। তাহলে 256 রয়েছে, এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে 16 স্কোয়ার 0.16 ইন্টু 16, তার পাওয়ার রয়েছে 0.18। এবার এখানে পাওয়ারের পাওয়ার রয়েছে, মানে কি এটাকে গুণ করতে হবে। তাহলে 16 দুগুণে কত, 32, তাহলে 0.32 ইন্টু 16 0.18। এবার আমাকে বলুন এদের পাওয়ার সমান আছে, এই বেস একই আছে, তাহলে বেস একই থাকলে আমাদের কি করতে হয়, বেসটাকে কমন নিয়ে পাওয়ারগুলোকে কি করতে হয়, যোগ করতে হয়। তাহলে 0.32 আর 0.18 কত হচ্ছে, 0.50। 50 স্যার। তাহলে পাওয়ারে রয়েছে কত, 0.50, তাই না? এর পাওয়ারে কত থাকছে, পাওয়ারে হচ্ছে 0.50। তাহলে 16 এর পাওয়ারে রয়েছে 0.50। এই দশমিকটা তুলে দিন, দশমিকটা তুলে দিলে আপনি কি পাবেন, দশমিকের জন্য একটা 1 পাবেন, তাই না? দশমিকের পর কয়টা সংখ্যা আছে, দুটো সংখ্যা, তাহলে দুটো শূন্য আপনি পাবেন, তাই না? তাহলে এটাকে যদি ক্যালকুলেশন করেন, যদি কাটাকাটি করেন, তাহলে কি হচ্ছে 1/2। তাহলে 16 পাওয়ারে রয়েছে 1/2, তাহলে 16 পাওয়ারে 1/2 মানে √16 আমরা বলতে পারি? অবশ্যই স্যার। অবশ্যই পারি। তাহলে √16 এর মান কত, 4। 4 স্যার, 4। তাহলে স্যার 2 কোথায় পেলেন, আনসার তো 4 না না, হচ্ছে। পরে পরে ঠিক করলাম স্যার, তারপরেই বুঝতে পারলাম 4 4 এটা আনসার করেছি, টাইপ করেছি আমি। আচ্ছা, চলুন এর পরের অঙ্কে। আগের অঙ্কটা একবার দেখান। দেখুন এখানে ভাষার অঙ্ক নেই, সূচককরণীতে ভাষার অঙ্ক নেই, জাস্ট ক্যালকুলেশন রয়েছে, এবং আপনার ক্যালকুলেশন স্পিড এখানে বাড়বে আর কি যত প্র্যাকটিস করবেন। এবং সেই জন্যই এই অঙ্কগুলো পরীক্ষায় কম আসে, ভাষার অঙ্ক না হলেই কম আসে আমাদের কম্পিটিটিভে। তো ঠিক আছে। কম্পিটিটিভে এগুলো আসেই না, খুবই কম আসে কম্পিটিটিভে, হয়তো 25টায় একটা। সবচেয়ে বেশি আসবে আপনাদের শতকরা লস প্রফিট আর টাইম ডিস্টেন্স। চলুন এটার আনসার করুন, এটা আজকের শেষ অঙ্ক। এবং সূচককরণের মধ্যে আরও অঙ্ক পড়ে, সেগুলো আমি ফ্র্যাকশানে করিয়ে দিয়েছি, তারপর বর্গমূল ঘনমূলেও কয়েকটা টাইপস করিয়ে দিয়েছি।
অপশন এ 2 স্যার। আচ্ছা অপশন এ 2। তাহলে 64 রয়েছে, তার পাওয়ার কত রয়েছে? 64 রয়েছে, তার পাওয়ার 2/3 রয়েছে, স্যার 2 হচ্ছে 2 आंसर। ইন্টু 2, তার পাওয়ার রয়েছে 2, ভাগ, এটা কি স্ল্যাশ দেওয়া মানে কি এটা ভাগ, 8-এর পাওয়ারে কত রয়েছে? 0, মানে এর মান সর্বদা কি হবে? 1 হবে। থার্ড ব্র্যাকেট দিয়ে ঘেরা, তাদের পাওয়ারে 1/2। চলুন তাহলে এটা আমরা কি করব, এই যে 2/3 লেখা আছে এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে 1/3 ইন্টু 2, তাই না? এভাবে আমাদের লেখা যায়। তাহলে এই যে 1/3, 64-র মাথায় 1/3 মানে কি? 1/3 মানে হচ্ছে 64-র কিউব রুট। তাহলে 64-র কিউব রুট কত হচ্ছে? 4, তাই তো? 4-এর স্কোয়ার ইন্টু, এখানে মাইনাস যে সাইনটা রয়েছে এটাকে চেঞ্জ করার জন্য কি করতে হবে আমাকে? এখানে 2/1 ছিল, তাহলে এখানে 1/2 হয়ে যাবে, তাহলে আমাদের মাইনাস সাইন উঠে যাবে, 2 হয়ে যাবে, ভাজিত 1। 4-এর স্কোয়ার কত? 16 ইন্টু 1/2-এর স্কোয়ার হচ্ছে 4, 4 4 16 ভাজিত 1, 4 ভাজিত 1 মানে হচ্ছে 4, তাই না? এবার 4-এর পাওয়ারে আবার কি আছে? 1/2 আছে, মানে হচ্ছে কি 4-এর রুট, মানে আনসার হচ্ছে 2। এসেছে প্রত্যেকের 2? यस सर। হ্যাঁ আবার বলো না 64 ওই জায়গাটা। কোন জায়গাটা ম্যাডাম বলুন? 64 2/3 থেকে কি করে 4 স্কয়ারটা এটা? আচ্ছা 4 স্কোয়ার মানে এই যে 64 এর পাওয়ারে রয়েছে 2/3, এই 2/3টাকে ম্যাডাম আমরা এইভাবে লিখতে পারি যে 1/3 ইন্টু 2, এভাবে লেখা যেতে পারে? বলুন, একটু আগে শেখালাম না একবার। এটার মানে তো এটাই হচ্ছে, আমি লিখলাম 1/3 ইন্টু 2, এটার মানে তো এটাই 2/3, তাই না? এটাই তো, এটা যা এটাও তাই, হ্যাঁ স্যার। একই তো। এবার আমি কি বললাম যে 64 এর মাথায় 1/3 রয়েছে ইন্টু 2, তাহলে 64-র মাথায় 1/3 থাকা মানে কি? এর কিউব রুট, তাই না? 64-র কিউব রুট। একটু আগেই তো বলছিলাম, কি বলছিলাম যে কিউব রুট 4 মানে কত? 4-এর পাওয়ারে হচ্ছে 1/3, এই দুটোই 1, আমি প্রথমেই তো এই জায়গাগুলোকে বোঝালাম, তাই না? তাহলে 64-র কিউব রুট কত হচ্ছে? বলুন 64-র কিউব রুট, দেখুন 4 4 ইন্টু 4 ইন্টু 4, 4 4 16, 4 16 64, তাহলে 4টে 4-এর জন্য একটা 4 আপনার বাইরে বেরিয়ে আসবে, তাই না? আর পাওয়ারে তো 2 ছিল, তাহলে পাওয়ারের 2টাকে বসিয়ে দেন, তাহলে বোঝা গেল 4-এর পাওয়ার 2 কিভাবে করলাম। ম্যাডাম বলুন বোঝা না গেলে। 4-এর পাওয়ারে 2 কিভাবে নিয়ে আসলাম, বোঝা গেল? স্যার 64টাকে 2 টু দি পাওয়ার 6 করলে মানে বেশি সুবিধা হবে বোঝার জন্য। 2 টু দি পাওয়ার 6 করলে তাহলে 6 এর সঙ্গে 3 কেটে যাবে ওখানে। হ্যাঁ ওটাও করা যায়, তবে এভাবে যেহেতু প্রথম থেকে শিখছে আর কি। এটাও ঠিক আছে। হুম হ্যাঁ হ্যাঁ একদম। প্রথম থেকে শিখছে এভাবেই। তো যাই হোক, এই ছিল আমাদের ক্লাস। আরও একটা দিন আমাদের ক্লাস হবে আমাদের সূচক ও করণীয় থেকে, যেহেতু এর ওয়েটেজ আমাদের কম্পিটিটিভে কম। কেমন স্যার দিয়ে এটা থেকে মক নেবেন স্যার? স্যার মক তো অবশ্যই নেব, ঠিক আছে, শুধু এটা থেকে নয়, এর আগে আরও যে 6টা চ্যাপ্টার রয়েছে প্রত্যেকটা চ্যাপ্টার থেকেই মক নেব, কেমন? স্যার তো তাহলে ফার্স্ট আর সেকেন্ড ব্যাচে যদি থার্ড ব্যাচে কেউ মক দিতে দিতে পারো? হ্যাঁ স্যার বলুন। বলছি যদি থার্ড ব্যাচের তো এখনো আজকে ফার্স্ট ক্লাস এটা, হ্যাঁ তাহলে ওই মক টেস্ট 6টা চ্যাপ্টার নেবেন তো কেউ দিতে চাইলে দিতে পারবে থার্ড ব্যাচ থেকে? আচ্ছা কেউ দিতে চাইলে, হ্যাঁ স্যার দিতে চাইলে অবশ্যই দিতে পারবে, কেন পারবে না। হ্যাঁ কিন্তু মক টেস্টটা আমাদের লাইভ হয়ে থাকে, ঠিক আছে। দিতে চাইলে স্যার অবশ্যই পারবেন। স্যার এই কোশ্চেনগুলো কিভাবে পিডিএফ বুঝতে পাঠিয়ে দেবেন পারবো যে আপনি কবে হবে?